চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশের জনগণকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে বন্দর নগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও লিখেন, অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির আন্দোলনে সহকর্মী নিহতের প্রতিবাদে আজ সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। আজ চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত ৫ জন সহ অন্তত ২২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীগলি এলাকা অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এর আগে সাইফুল হত্যার প্রতিবাদে গতকাল বিকেল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করতে থাকেন আইনজীবীরা। সড়কে আগুন জ্বালিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি দিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে চট্টগ্রাম নগরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে, আশা করা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নত হয়েছে বলেও জানান তিনি। এইটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। রাজধানীর মেরুলবাড্ডায় সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়ে গাড়ি চালক ও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তারা বলছেন, সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে ইউলুপ নির্মাণ করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকা পড়ে অতিষ্ঠ নগরবাসী। আর এই ইউলুপের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার লাখো মানুষকে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। যানজট নিরসনের লক্ষ্য নিয়ে রাজধানীর মেরুলবাড্ডায় প্রধান সড়কের ইউলুপ নির্মাণ করা হলেও সেই চিত্র এখন পুরোটাই উল্টো। গুরুত্বপূর্ণ এ সড়কে যানজট নিরসন তো দূরের কথা, বরং রাস্তার মাঝখানে ইউলুপ স্থাপন করার ফলে যানজটের দীর্ঘ ফাঁদে আটকে পড়ছেন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরীর বনশ্রী আফতাবনগর এলাকার মানুষ, যারা গন্তব্যের সন্নিকটে পৌঁছেও শিকার দীর্ঘ যানজটের। আর তাই সংলগ্ন স্থান সংকীর্ণ রেখে ইউলুপ নির্মাণ করার যৌক্তিকতা নিয়েও জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ওই যেতে লাগে 30 মিনিট, আসতে লাগে 30 মিনিট, এই সময়টুকু শুধু এই ইউলুপের জন্য সময় নষ্ট হচ্ছে। ইউলুপটা দেওয়াতে রাস্তার অপোজিটের যে সাইডটা এটা চিকন হয়ে গেছে। পুলিশ বক্সটা ছোট করে দিলে গাড়ি 2-3টা করে ঢুকতে পারবে। তারা জানান, সড়কের পৃথক লেনে যাওয়ার বিকল্প পথের কোনো ব্যবস্থা না থাকায় তাদের বাধ্য হয়েই গন্তব্যে ফিরতে হয় ইউলুপ ঘুরে। আমরা যে ভোগান্তিটা ভুগতেছি, যদি ইউলুপটা এত দূর না দিয়ে যদি হাতিঝিলের মুখ বরাবর দিত, তাহলে ধরেন আমাদের এই ভোগান্তিটা হইতো না। বনশ্রী, আফতাবনগর এবং সিপাহীবাগ আগে তো সোজা এদিকে সোজা ছিল, আমরা 10-15 মিনিটে আমরা আফতাবনগর বনশ্রী মেরা দিয়া ওদিকে আমরা সবসময় চলে যেতে পারতাম। নগরীর ইউলুপ কেন্দ্রিক ভোগান্তি রোধে সরকারের নানাবিধ পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মঈনুদ্দিন। সরকার একটা প্রজেক্ট নিচ্ছে এই এলাকা থেকে আরেকটা র্যাম্প করে, যেটা যাত্রাবাড়ির দিকে চলে গেছে বামে টার্ন করে বনশ্রী অ্যাপার্টমেন্টের ভিতর দিয়ে। তো ওখানে একটা 2 লেনের রাস্তাকে 4 লেনে উত্তীর্ণ করা এবং এখানে একটা এলিভেটেড একটা রোড করার একটা পরিকল্পনা আছে। কিছু ইউটার্নের ব্যাপারে আমরা এটা ব্যক্তিগতভাবে দেখব। সিটি কর্পোরেশন যদি মনে করে যে এখানে কিছু ইউটার্ন দিলে
আমাদের কিছুটা ট্রাফিক কনজেশন কম হবে, আমরা সেটা নিয়ে আমরা কাজ করব। আর ইউলুপ সংলগ্ন এলাকায় ইউটার্ন না থাকার সৃষ্ট যানজটই অন্যতম কারণ, সেটি মানতে নারাজ আফতাবনগর স্টার হাউজিং কর্তৃপক্ষ। ট্রাফিক ম্যানেজ করা গেলে রাস্তাটাকে যদি আমরা পুরোপুরি ক্লিন রাখতে পারি, বাস পার্কিং মুক্ত রাখতে পারি, তারপরে বাস স্টেশনের যাতে এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে বা বাস যাত্রী না উঠায় অবৈধভাবে, এটুকু নিয়ন্ত্রণ করতে পারলে আশা করি এখানে সমস্যা হবার কথা না। রাজধানীর মেরুল বাড্ডায় গড়ে ওঠা এই ইউলুপটি নগরবাসীর সময় বাঁচানো তো দূরের কথা, বরং এটি এখন গলার কাটাই পরিণত হয়েছে রামপুরা, বনশ্রী আর আফতাবনগরবাসীর কাছে। স্থানীয়রা বলছেন, রামপুরা ব্রিজ আর হাতিরঝিল সংযোগ সড়কে পূর্বের ন্যায় ইউটার্ন ব্যবস্থা চালু করা গেলে দূর হবে সকল প্রতিবন্ধকতা, আর এর মাধ্যমে নগরবাসী ফিরে পাবে তাদের কর্মঘণ্টার নিশ্চয়তা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল ড্রাইভিং ও নারীদের জন্য টেইলরিংয়ের কাজ শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরি করছে মাদারীপুর কালকিনির স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার। এখানে প্রশিক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। প্রশাসন বলছে, যথাযথ প্রশিক্ষণ দিয়ে অধিক সংখ্যক দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বদলে যেতে পারে। কালকিনি ও ডাসার প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মাদারীপুরের কালকিনি উপজেলার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার তৈরি করছে দক্ষ জনশক্তি। প্রতিষ্ঠানটিতে বেসিক কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মোটর ড্রাইভিং, নারীদের টেইলারিং, এই 4টি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কাজের সুযোগ হচ্ছে কয়েক শত তরুণ তরুণীদের। বৈদেশিক রেমিটেন্স আহরণে দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এখানে সরকারিভাবে দর্জি কাজ শেখাই, যাতে তারা মহিলারা জীবনে আত্মনির্ভরশীল হতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে পাঠিয়ে যাতে তারা ওখানে কাজ করে দেশের জন্য রেমিটেন্সের মুখ্য ভূমিকা পালন করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণ নিয়ে তারা দেশ এবং বিদেশে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবে বলে আমার বিশ্বাস। এখান থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন বেকার যুবক তরুণীরা। বিনামূল্যে এই প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করছে শিক্ষার্থীরা। আমি এই জায়গায় ড্রাইভিং শিখতেছি সম্পূর্ণ বিনামূল্যে। ড্রাইভিং শেখার পরে আমার ভবিষ্যতে বাহিরে বা দেশে কোনো কাজে লাগবে, এর জন্য আমি শিখতেছি। ইলেকট্রিক কাজ শিক্ষা আমি দেশে স্বাবলম্বী হতে চাই, এই জন্য ট্রেনিংটা নিতেছি। এখান থেকে একজন দক্ষ শ্রমিক হিসেবে কাজ শিখে বাইরে যে আমি একজন রেমিটেন্স হতে চাই। যে কম্পিউটারটা শিখেছি বিনা খরচে, এটি আমার জবের ক্ষেত্রে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য বিশেষ ভূমিকা পালন করবে। প্রশাসন বলছে, এলাকার শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে মানব সম্পদে পরিণত করার জন্য কাজ করছে এই প্রতিষ্ঠান। কালকিনি উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, তারা যাতে একটি দক্ষতা নিয়ে বিদেশে পাড়ি জমাতে পারে, সেখানে তারা কাজের সুযোগ পায়, সেই জন্য মূলত আমার এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার গড়ে তোলা। কালকিনি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে 4টি ট্রেডে বর্তমানে মোট 80 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। ইলিয়াস কমল, মাই টিভি। দূর থেকে মনে হবে মাঠ জুড়ে যেন মিটিমিটি জ্বলছে জোনাকি। কাছে গিয়ে দেখা যায় সারি সারি লাইট, আর নিচে সবুজ ড্রাগন গাছ ও সাদা ফুলের হাতছানি, যেন আধার রাতে আলো আর সবুজ সাদার মিলন মেলা। মুগ্ধতা ছড়াচ্ছে রাতের কৃত্রিম আলোর ড্রাগন বাগান। দৃশ্যটি চোখে পড়ে চাঁদপুর মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামের একটি ড্রাগন বাগানের। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। শীতকালে রাতের বেলা দিনের পরিবেশ সৃষ্টি করে ড্রাগন চাষের এমনই উদ্যোগ নিয়েছেন উপজেলার সাদুল্লাপুর গ্রামের উদ্যোক্তা নাসির উদ্দিন সরকার। তিনি নিজ গ্রামে 12 একর জমিতে এ পদ্ধতিতে ড্রাগন চাষ করেছেন। বাগানে সন্ধ্যা নামার সাথে সাথেই লাইটগুলো জ্বলার পর তা অপরূপ সৌন্দর্যের রূপ নেয়। এমন ভিন্নতা দেখতে প্রতিদিন জড়ো হচ্ছে শত শত মানুষ। বৈচিত্র্যময় চোখ ধাঁধানো আলোকসজ্জায় গা ভাসাতে বিভিন্ন জেলা থেকেও আসছেন দর্শনার্থীরা। চাঁদপুর জেলায় এই লাইটিং পদ্ধতিতে এই ড্রাগন বাগান আর দ্বিতীয় একটাও নাই। ড্রাগন বাগানে যে লাইটিং পদ্ধতি দেখার জন্য শত 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 নারী পুরুষ এদিকে আসে দেখার জন্য। সবাই আমরাও এদিকে আসছি। আমাদের পাশাপাশি পুরো উপজেলা থেকেই, উপজেলার বাইরের থেকে লোক আসে এই মনোরম দৃষ্টি দেখার জন্য। চারদিক থেকে আমাদের ভাই বোনেরা আসে, স্টুডেন্টরা আসে, ছবি তুলতে আসে। এতে করে এটা দেখে অনেক বেকার যুবক উৎসাহিত হচ্ছে। সাধারণত 6 মাসে ড্রাগন ফল উৎপাদন করা হয়, আর বৈদ্যুতিক পদ্ধতিতে চাষ করলে আরও 2 বা 3 মাস ফলন উৎপাদন করা সম্ভব। এই ড্রাগন বাগানের যে আমরা 6 মাস ব্যাপী ফল পেতাম, তা এখন আমরা
এই লাইটিংয়ের পদ্ধতির কারণে আমরা 12 মাস ফল পাবো, এই জন্য আমরা এই লাইটিং পদ্ধতিটা স্থাপন করেছি। ড্রাগন বাগান সার্বক্ষণিক তদারকি ও পরামর্শ প্রদান সহ নতুন নতুন উদ্যোক্তাদের ফলের বাগান পরিদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ স্থানীয় কৃষি কর্মকর্তা। ভিজিট করা হয় এবং তাদেরকে পরামর্শ প্রদান করা হয়, সেই সাথে আমরা এটা নজর রাখতেছি এবং নতুন নতুন যে উদ্যোক্তা আছে তাদেরকে আমরা সেই ফলের বাগান ভিজিট করার ব্যবস্থা নিচ্ছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানিতে বুকিং স্লট বন্ধ করে দেওয়ার জেরে পাইকারিতে একদিনে পেঁয়াজের দাম কেজিতে 25 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 95 টাকায়। চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, দেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আলু আমদানি হলেও গতকাল হঠাৎ করে পশ্চিমবঙ্গের সরকার নিজেদের বাজারে দাম বাড়ার অজুহাতে বুকিং স্লট বন্ধ করে রাখে। ফলে বিশেষ করে পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দেয়। বাজারে বর্তমানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়। কুমিল্লা দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন। নড়াইলে চাঞ্চল্যকর সাহেব আলী ফকির হত্যা মামলায় সহোদর 2 ভাই খলিল ফকির ও মারুফ ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার নড়াইলের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ শাহজাহান আলী জনাকীর্ণ আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি খলিল ফকির আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি হাজির ছিলেন না। কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ইউনিয়ন ভিত্তিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মোড়ে কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস। অফিস উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মহাসড়কে অবৈধ 3 হুইলার চলাচল ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ঝালকাঠি থেকে 11 রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার থেকে এ ধর্মঘটে ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস বন্ধের কারণে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, মহাসড়কে 3 হুইলার চলাচল বেআইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরো দমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারি চালিত অটোরিকশা। গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জের আওতাধীন ইজ্জতপুর বাজার ও কাফিলাতলি এলাকায় বনের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়ি দিয়েছে যৌথ বাহিনী। রাজেন্দ্রপুর বিটের আওতায় এসব বনভূমির জমি উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী, শ্রীপুর থানা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী সহ বন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। পরে ইজ্জতপুর বাজারের রেলগেটের পশ্চিম পাশে সর্বশেষ উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে অভিযানকারীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে 10 জন আহত হয় বলে জানান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানান শ্রীপুর থানার ওসি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাগুরার মোহাম্মদপুর উপজেলায় বস্তায় আদা চাষ প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার চরপাড়া গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের উপপরিচালক ডক্টর মোশাররফ হোসেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের মহেশপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সে সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা। এছাড়াও উপজেলা ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় আশার পক্ষ থেকে দুস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর শীতার্তদের মাঝে বিতরণের জন্য 400 কম্বল জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের নিকট কম্বল হস্তান্তর করেন আশার জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর অঞ্চলের RM মোহাম্মদ জয়নাল আবেদিন, সাপোর্ট ইঞ্জিনিয়ার হরিধন বর্মন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় 1.5 কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালানগুলো জব্দ করে বিজিবি 48 ব্যাটালিয়ন। বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সোনালী জেলা এবং সিলেটের তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালা সাদেক ও পাথরকুয়ারি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়। শরীয়তপুর জেলার সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাওয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল মাতবর। উপস্থিত ছিলেন সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব মোল্লা, যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়ামাল, যুগ্ম আহ্বায়ক রাশেদ সোয়াল, সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি বিপ্লব, যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান। ময়মনসিংহে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আজিজুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন, জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিম সহ বৈষম্য বিরোধী গণ আন্দোলনের সমন্বয়ক ও শহীদ ও আহত পরিবারের সদস্যগণ। ঢাকার ধামরাইয়ের সাইদপাড়া আঞ্চলিক সড়কে গতরাতে প্রাইভেট কার দিয়ে ব্যারিকেডের মাধ্যমে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মোবাইল ব্যাংকিং দুই ব্যবসায়ী ইসরাফিল ও বিল্লালের কাছ থেকে নগদ অর্থ ও 2টি মোবাইল ফোন লুট করা হয়। পরে দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করেন। এ বিষয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের বিক্রমপুর আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি মীর শরফত আলী সপুকে অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। সকালে কলেজের হলরুমে এমন অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এই সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন কলেজের ডিগ্রির 3য় বর্ষের ছাত্র সিফাত, দাতা সদস্য ও সাবেক ছাত্র আরিফ খান রিগান, অভিভাবক দেলোয়ার হোসেন।
নাম ঘোষণা করছি বা দিয়েছি। বাগেরহাট 2 কচুয়া ও সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি MAH সেলিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগেরহাটবাসীর ব্যানারে শহরের খানজাহান আলী মাজার মাঠে হাকিমপুর কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম সহ বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।